সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগের কয়েকটা ভিডিওতে আমরা পরপর বেশ কিছু বিষয় আলোচনা করেছি এই বিদ্রোহ সম্পর্কে, যেমন এই মহাবিদ্রোহের মেইন সেন্টার কোন কোনগুলো ছিল, সেই জায়গায় কে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল, ওই জায়গার বিদ্রোহ কোন ইংরেজ সেনাপতি দমন করেছিল। এছাড়া এই মহাবিদ্রোহের টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন কি প্রশ্ন এসেছিল সেইগুলো আলোচনা করেছি। এই মহাবিদ্রোহের পেছনে থাকা বিভিন্ন কারণ সেই সম্পর্কেও আমরা ডিটেলসে ডিসকাস করেছি। আর তাৎক্ষণিক কারণ অর্থাৎ ব্যারাকপুরে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের কারণ সম্পর্কেও আমরা ডিটেলসে আলোচনা করেছি। এখন এই মহাবিদ্রোহের সূচনা ধরা হয় মিরাট থেকে। তো মিরাট থেকে কিভাবে বিদ্রোহ শুরু হলো এবং মিরাটের পর এই সেনাবাহিনী চলে আসে দিল্লিতে। দিল্লিতে এই সিপাহীদের প্রতিবাদ কি করে একটা বড়সড় আকার ধারণ করে এবং তারপর ভারতের অন্যান্য জায়গায় কিভাবে এই বিদ্রোহের কেমন কি রূপ ধারণ করে, কোন ইংরেজ সেনাপতি কিভাবে বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ দমন করে দেয়, সেই সব নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো শুরু করে মিরাট থেকে। মিরাটে ছিল 20th নেটিভ ইনফ্যান্ট্রি। এর আগে বহরমপুর আর ব্যারাকপুরে ওই সিপাহীদের ঘটনার কথা শুনে মিরাটের যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদের ভেতর একটা রাগ বা ক্রোধের জন্ম নিতে থাকে এবং ফাইনালে গিয়ে এই মিরাটের যে সেনা ছাউনি ছিল সেই সেনা ছাউনিতে ওই সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে দেয়। প্রায় 90 জন মতন সিপাহী এই বিদ্রোহে অংশগ্রহণ করে। ইংরেজরা এই বিদ্রোহ থামিয়ে দেয়, থামিয়ে দিয়ে ওই 90 জনকে গ্রেপ্তার করে। এবার ওদেরকে গ্রেপ্তার করার পর 5 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর বাকি যে 85 জন ছিল তাদেরকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবার 90 জনের এই ঘটনা দেখে ওই মিরাটের সেনা ছাউনিতে অন্য যে সমস্ত ভারতীয় সৈনিকরা ছিল তারা একটা পরিকল্পনা করে যে আমাদের এই সঙ্গীদের এইরকম হয়েছে, তাহলে আমাদের আরো বড় আকারে বিদ্রোহ ঘোষণা করতে হবে। তবে মিরাটের সৈনিকরা একটুখানি চিন্তা ভাবনা করে দেখে যে আমাদেরকে সমস্ত কিছু গোপনে গোপনে করতে হবে, কারণ আমরা যদি একটু খোলামেলা আলোচনা করি কোনো না কোনো ভাবে ইংরেজদের কানে চলে যাবে, আর যখনই ইংরেজদের কানে চলে যাবে তখন আমাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আর তারা পরিকল্পনা করে যে শুধুমাত্র আমাদের সেন্টারে এই বিদ্রোহ করলে হবে না, ভারতে যত নেটিভ ইনফ্যান্ট্রি আছে সমস্ত জায়গায় একসাথে বিদ্রোহের ঘোষণা করতে হবে, তাহলে ইংরেজরা কাবু হয়ে যাবে। এবার মিরাট ছিল মেইন কেন্দ্র। এই মিরাট থেকে ভারতের সমস্ত নেটিভ ইনফ্যান্ট্রিতে খবর দেওয়ার জন্য তারা একটা সংকেত ইউজ করে। সংকেত বলতে একটা সাংকেতিক চিহ্ন বিভিন্ন ভাবে, যেমন পদ্মফুল আর রুটি, পদ্মফুল আর রুটি এই দুটো চিহ্নের মাধ্যমে তারা যে বিদ্রোহ হবে সেই সংকেতটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং তারা একটা ডেট ফিক্স করে যে 30 মে ভারতের সমস্ত এরিয়াতে যত নেটিভ ইনফ্যান্ট্রি আছে তার সৈন্যরা একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। এইরকম পরিকল্পনা করে মিরাটের সৈনিকরা বিভিন্ন কাজবাজ করতে থাকে। তবে কাজবাজ করতে করতে খবর ঠিক লিক হয়েই যায়। বিভিন্ন ভাবে এই 30 তারিখ ডেটটার খবর ইংরেজদের কাছে চলে যায়। সেনাবাহিনীর ভেতর টুকটাক মদ খাওয়ার ট্র্যাডিশন তখনও ছিল। সেই হিসাবে ইংরেজরা দেশীয় সৈনিকদের কাছ থেকে মদ টদ খাইয়ে তাদের কাছ থেকে তথ্য নিয়ে ফেলে যে তারা এরকম বিদ্রোহ করতে পারে, আর ডেটটা ওই 30 মের ডেটটাও ইংরেজরা জেনে ফেলে। এখন ইংরেজরা এই ডেটটা জেনে যাওয়ায় তারা ওই ডেটের হিসাবে ভারতের বিভিন্ন জায়গাতে তাদের মতন করে সৈন্যবাহিনী সেট করতে থাকে। অর্থাৎ ভারতের বিভিন্ন সৈনিকরা তারাও একটা প্রস্তুতিতে ছিল যে 30 মে একটা বড়সড় আন্দোলন বা বিদ্রোহ বা প্রতিবাদ হবে, আর ওদিকে ইংরেজরাও তৈরি ছিল যে 30 তারিখ এরকম একটা প্রতিবাদ হবে, তার জন্য আমি তৈরি থাকি। তো যাই হোক, ভারতীয় সেনারা এইরকম একটা পরিকল্পনা করতে থাকে। তবে পরিকল্পনা করতে করতে সেনাবাহিনীদের ভেতরে রাগ এতটাই জন্মে যায় যে মিরাটের যে সৈন্যবাহিনী ছিল বা সেনারা ছিল তারা ওই 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করেনি। তারা এই ডেটের আগেই 10ই মে এই মিরাটের যে সেনা ছাউনি সেখানে বিদ্রোহ ঘোষণা করে দেয়। 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাটে যে 20th নেটিভ ইনফ্যান্ট্রি রয়েছে সেখানের ভারতীয় সৈন্যরা যখন সকাল 7টার সময় প্যারেডে যায়, প্যারেডে গিয়ে প্যারেড শুরু হওয়ার সময় হঠাৎ করে ইংরেজদের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানায় এবং ইংরেজদের উপর গুলিগালাজ করতে থাকে। এইভাবে করতে করতে সকাল 11টার ভেতর এই মিরাটের যে 20th নেটিভ ইনফ্যান্ট্রি মানে যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনির দখল নিয়ে নেয় এই ভারতীয় সৈন্যরা। এবার এই সেনা ছাউনির দখল নিয়ে ওই যে জেলে যে 85 জন সৈনিক বন্দী রয়েছে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং ইংরেজ যত সৈন্য ও অফিসাররা ছিল তাদেরকে ওই জেলে বন্দী করে দেয়। এবার মিরাটের ওই সৈনিকরা দেখে যে আমরা তো একটা এত বড় প্রতিবাদ জানালাম, এবার এই প্রতিবাদটাকে কন্টিনিউ রাখতে হবে। আর ওখানে সবাই ছিল সিপাহী, তাদের ভেতরে নেতৃত্ব দেওয়ার মতন কেউ ছিল না। ওই জন্য তারা চিন্তা ভাবনা করে যে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন দরকার। এই সময় এর আশেপাশে নেতৃত্ব দেওয়ার মতন সেই রকম খুব ভালো লিডার তেমন কেউ ছিল না। এইখানে একজনের নাম তোলা যায়, সেটা হলো যে এখানকার মোগল সম্রাট বাহাদুর শাহ দ্বিতীয়। এবার বাহাদুর শাহ দ্বিতীয় রয়েছে দিল্লিতে, ফলে মিরাটের ওই সৈনিকরা
পরের দিন 11ই মে দিল্লিতে চলে আসে। দিল্লিতে এসে ওই সমস্ত সৈনিকরা দিল্লির যে সমস্ত ইংরেজ সেনাবাহিনী রয়েছে তাদের উপর আক্রমণ করে। আর মিরাটের ওই সৈনিকরা যখন দিল্লির সেনাবাহিনীর উপর আক্রমণ করে তখন দিল্লিতে যে ভারতীয় সৈন্যরা রয়েছে তারা ওই মিরাটের ওই সৈন্যদের সাথে যোগ দিয়ে দেয় এবং তারপর দিল্লির যে সেনা ছাউনি সেই সেনা ছাউনি দখল হয়ে যায়। ভারতীয় সৈন্য দ্বারা দিল্লি সেনা ছাউনি 11ই মে দখল হয়ে যায়। দিল্লিতে ইংরেজদের যে সমস্ত গোলা বারুদের গোডাউন ছিল বা কারখানা ছিল সেই সমস্ত কারখানাতে ভারতীয় সৈন্যরা আগুন লাগিয়ে দেয়, সেগুলো জ্বালিয়ে দেয়। এবার এই দিল্লির এই সেনা ছাউনি দখলের পর এই ভারতীয় সৈন্যরা যায় বাহাদুর শাহ দ্বিতীয়র কাছে এবং তাকে তাদের নেতৃত্ব দেওয়ার কথা বলে। এই সময় বাহাদুর শাহ দ্বিতীয়র বেশ অনেকটাই বয়স হয়ে যায়, প্রায় 82 বছর মতন বয়স হয়ে যায়। বাহাদুর শাহ দ্বিতীয়র তেমন শারীরিক সক্ষমতা ছিল না, ফলে তিনি ওই বিদ্রোহের নেতৃত্ব দিতে চাননি। কিন্তু ভারতীয় সৈন্যদের অনেক রিকোয়েস্ট করার পর এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও বাহাদুর শাহ দ্বিতীয় বলে যে ঠিক আছে, আমি ভারতীয় সৈন্যদের হয়ে এই বিদ্রোহের সূচনা করছি, আমি নেতৃত্ব দেব। এখন বাহাদুর শাহ দ্বিতীয় জানতো যে শুধুমাত্র দিল্লি থেকে এই বিদ্রোহের ডাক দিলে হবে না, ভারতের সমস্ত জায়গা থেকে বিদ্রোহের ডাক দিতে হবে, তবে ইংরেজদের ভারত থেকে হারানো যাবে। আর সেই জন্যই বাহাদুর শাহ দ্বিতীয় দিল্লি থেকে ভারতের সমস্ত জায়গায় বিভিন্ন রাজা, জমিদার, সুবেদার, সম্ভ্রান্ত লোকজন সবাইকে চিঠি পাঠায়, মানে যারাই একটুখানি বড় পজিশনে রয়েছে তাদেরকেই চিঠি পাঠায় এবং সেই চিঠিতে বলে যে সবাই মিলে যদি আমরা এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি তাহলে ইংরেজদের আমাদের ভারত থেকে সরিয়ে দেওয়া যাবে। আর সবাইকে এই একক হওয়ার জন্যই তিনি একটি কনফেডারেসি বা সংগঠন তৈরি করার কথা বলে। ভারতের বহু এলাকার জমিদার, সুবেদার, বাদশাহ বা রাজারা বাহাদুর শাহ দ্বিতীয়র ওই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে নেয় এবং বিভিন্ন জায়গার জমিদার ও সুবেদার বা তালুকদাররা তাদের মতন করে সেনাবাহিনী তৈরি করতে থাকে। তার পাশাপাশি কিছু সৈন্য দিল্লিতে পাঠায়, সারা দেশ থেকে বিভিন্ন জমিদার, তালুকদাররা তাদের সৈন্য দিল্লিতে পাঠায়, ফলে দিল্লিতে একটা বিশাল সেনাবাহিনী তৈরি হয়ে যায় ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এবার এইখানে একটা জায়গা আছে বেরেলি। এই বেরেলিতে সুবেদার ছিল বখত খান বা বখত খান। তিনি এই বেরেলিতে প্রায় 40 বছর ধরে ইংরেজদের হয়ে সুবেদারির কাজ করতেন। আর যেমনটা বললাম যে বিভিন্ন কারণে ভারতীয়দের ভেতর ইংরেজদের সম্পর্কে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়, সেই রকমই এখানকার যে সুবেদার বখত খান তার নিজের ভেতরেও ইংরেজদের বিরুদ্ধে একটা বিশাল ক্ষোভের জন্ম নিয়েছিল। এই অবস্থায় দিল্লি থেকে যখন বাহাদুর শাহ দ্বিতীয় সবাইকে চিঠি চাপাটি পাঠায়, এখানের ওই বখত খান সেই চিঠি পেয়ে বাহাদুর শাহ দ্বিতীয়কে সাহায্য করার জন্য তার নিজের বিভিন্ন সৈন্যবাহিনী নিয়ে, মানে বিশাল একটা সৈন্যবাহিনী নিয়ে দিল্লি চলে যায়। বখত খান বেরেলি থেকে দিল্লি চলে আসে। এবার দিল্লিতে বাহাদুর শাহ দ্বিতীয় পরিকল্পনা করার জন্য 10 জনকে নিয়ে একটা সংগঠন বা কমিটি তৈরি করেছিলেন। বাহাদুর শাহ আর তার সাথে ছিল আরো 10 জন। এই 10 জনের ভেতর 6 জন ছিল ভারতের বিভিন্ন জায়গার রাজাদের সেনাপতি আর 4 জন ছিল বিভিন্ন সিভিলিয়ান, মানে ভারতের বিভিন্ন জায়গা থেকে বড় বড় 4 জন মাথা যারা খুব উচ্চশিক্ষিত এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ। তো ওই 10 জনের সংগঠনের ভেতর 6 জন মিলিটারি ম্যান ছিল আর 4 জন ছিল সিভিলিয়ান। এবার ওই যে 6 জন মিলিটারি মেম্বার বা ওই যে 6 জন সেনাপতি, সেই 6 জন সেনাপতির ভেতর একজন ছিল ওই বখত খান এবং ওই সেনাপতিদেরও হেড ছিলেন ওই বখত খান। এবার বাহাদুর শাহ দ্বিতীয় এই দিল্লি থেকে ওই বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য সম্মতি তো জানিয়েছিল, কিন্তু তার বয়স বেশি হয়ে যাওয়ায় তিনি ডাইরেক্ট নেতৃত্ব দিতে পারেননি। ওই জন্যই এই দিল্লি থেকে এই বিদ্রোহের অ্যাকচুয়াল নেতৃত্ব দিয়েছিল বখত খান। এবার দিল্লিতে কি কি ঘটনা, কেমন কি ঘটে সেইগুলো এক এক করে একটুখানি বলি। দিল্লিতে ইংরেজদের একজন পলিটিক্যাল এজেন্ট ছিল সাইমন ফ্রেজার, আর দিল্লির সেনা ছাউনিতে যে গোলা বারুদ ছিল সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্থাৎ চার্জে ছিল লেফটেন্যান্ট উইলবি। দিল্লিতে এই দুজন মেইন ব্যক্তি ছিলেন, সাইমন ফ্রেজার আর লেফটেন্যান্ট উইলবি। মিরাট থেকে সৈন্যবাহিনী যখন দিল্লিতে আসে তখন প্রথমেই ওই সেনা ছাউনির ভেতরে ওই 2 জন অর্থাৎ সাইমন ফ্রেজার আর উইলবি এদের দুজনকে হত্যা করে দেয়। আর এদেরকে হত্যা করেই মিরাটের সৈন্যবাহিনী ওই দিল্লির সেনা ছাউনি দখল নিয়েছিল, তারপরে বাহাদুর শাহ দ্বিতীয়র কাছে গেছিল। এইরকম ভাবে পরপর কিছু ঘটনা ঘটে, তো সেটা তো বললাম। এবার বাহাদুর শাহ দ্বিতীয়র দিক থেকে এইরকম বিভিন্ন পরিকল্পনা চলতে থাকে। আর এই দিকে যখন ইংরেজদের কোনো এজেন্ট নেই বা ইংরেজদের সেনাপতি নেই, সেক্ষেত্রে কোম্পানি থেকে এই দিল্লি কন্ট্রোল করার জন্য 2 জনকে পাঠানো হয়, হাডসন আর নিকলসন। কি বললাম? দিল্লিতে বিদ্রোহ থামানোর জন্য আসে হাডসন আর নিকলসন। এখন হাডসন আর নিকলসন এসে কিভাবে এই বিদ্রোহ থামাবে তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করতে থাকে এবং করতে করতে একটা ছোট্ট সূত্র পায়। তিনি দেখেন যে এই যে দিল্লিতে রাজা রয়েছে বা বাদশাহ রয়েছে বাহাদুর শাহ দ্বিতীয়, তার স্ত্রী ছিল জিনাত মহল। নিকলসন আর হাডসন বিভিন্ন ভাবে কথাবার্তা বলে ওই জিনাত মহলকে ভয় দেখান। বিভিন্ন ভাবে ভয় দেখানোর ভেতর ছোট্ট 2-1টা কথা আছে, সেইগুলো একটু বলি। নিকলসন আর হাডসন এরা ওই জিনাত মহলকে বলতো যে আপনার স্বামী, যার বয়স হয়ে গেছে এখন 82-83 বছর, তিনি
এই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন, তিনি যদি যুদ্ধে যান তাহলে তো এক গুলি খেয়েই মারা যাবে। সেক্ষেত্রে আমরা আপনাকে একটু সুবিধা করে দিতে পারি যে আপনি কিভাবে কি পরিকল্পনা হচ্ছে সেগুলো আমাদেরকে বলুন, তাহলে আমরা আপনার স্বামী অর্থাৎ বাহাদুর শাহ দ্বিতীয়কে ছেড়ে দেবো, বা আপনার রাজ্যের যে সমস্ত প্রজারা আছে, আপনাদের রাজ পরিবারে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকেও ছেড়ে দেবো, না হলে কিন্তু যুদ্ধে গিয়ে তারাও মারা পড়ে যাবে। তো এইভাবে বিভিন্ন ভাবে হাডসন আর নিকলসন ওই জিনাত মহলের সাথে কথাবার্তা বলে তাকে ভয় দেখিয়ে দেয়। এখন জিনাত মহল বাহাদুর শাহ দ্বিতীয় স্ত্রী হওয়ায় ওই জিনাত মহল এই বিদ্রোহের টুকটাক খবর যেটুকু জানতো সেই সমস্ত খবর ইংরেজদের কাছে দিয়ে দেয়, মানে ওই নিকলসন আর হাডসন এদের কাছে পাঠিয়ে দেয়। আর জিনাত মহলের কাছ থেকে খবর পেয়ে নিকলসন আর হাডসন ইংরেজদের তরফ থেকে সেইভাবে যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে। তো যাই হোক, এইভাবে বাহাদুর শাহ দ্বিতীয় বিভিন্ন পরিকল্পনা করে ধীরে ধীরে ইংরেজদের উপর বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ করতে থাকে। কখনো কখনো নিকলসন আর হাডসনের সাথে ভারতীয় সৈন্যবাহিনীর একদম ফেস টু ফেস যুদ্ধ হয়ে যায়। এইভাবে যুদ্ধ হতে হতে নিকলসন প্রথমে মারা যায়। দিল্লিতে ওই যে চার্জে এসেছিল নিকলসন যুদ্ধ করতে করতে প্রথমের দিকে মারা যায়। ফলে ছিল হচ্ছে শুধু হাডসন বিভিন্ন ভাবে এই বিদ্রোহের বিভিন্ন খবর বিভিন্ন লোকের কাছ থেকে নিয়ে নেয় এবং ফাইনালি ইংরেজ বাহিনী দ্বারা দিল্লিতে এই বিদ্রোহ থামিয়ে দেয়। প্রায় 1.5 বছর মতো যুদ্ধ করার পর হাডসন 1858 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর গিয়ে পুরোপুরি দিল্লিতে এই বিদ্রোহ দমন করে দেয় এবং হাডসনের ওই ভয়ঙ্কর রূপ দেখে বাহাদুর শাহ দ্বিতীয় তার পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে দিল্লিতে যে হুমায়ুনের মকবরা আছে সেই মকবরাতে গিয়ে লুকিয়ে পড়ে। ফলে হাডসন আর তাদেরকে খুঁজে পায়নি, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর কোনো একজন ব্যক্তি হাডসনকে খবর দিয়ে দেয় যে বাহাদুর শাহ দ্বিতীয় তার পরিবার সহ হুমায়ুনের মকবরাতে লুকিয়ে রয়েছে। এই খবর পেয়ে হাডসন হুমায়ুনের মকবরাতে যায় এবং সবাইকে খুঁজে বের করে এবং বাহাদুর শাহ দ্বিতীয় ও তার স্ত্রী জিনাত মহল এই দুজনের সামনে তাদের 2 পুত্রকে গুলি করে হত্যা করে দেয়। আর তারপর বাহাদুর শাহ দ্বিতীয়কে বন্দি বানিয়ে কিছুদিন দিল্লিতেই রেখে দেয়। দিল্লিতে রেখে তারপর মায়ানমারের ভেতরে একটা জায়গা আছে রঙ্গুন, সেই রঙ্গুনে পাঠিয়ে দেয়। রঙ্গুনে গিয়ে 1862 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ দ্বিতীয় 87 বছর বয়সে গিয়ে মারা যায়। আর এইভাবেই দিল্লি থেকে এই মোগল রাজবংশ পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। তাহলে দিল্লিতে কিভাবে বিদ্রোহের সূচনা হলো, কিভাবে দমন হলো সেটা তো বুঝলাম। দিল্লিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? বাহাদুর শাহ দ্বিতীয় আর তার পাশাপাশি বখত খান। আর ফাইনালি এই বিদ্রোহ দমন করে দেয় হাডসন। তবে হাডসন ছাড়া আরো 3 জন প্রতিনিধির নাম আছে। একদম প্রথমে ছিল সাইমন ফ্রেজার, লেফটেন্যান্ট উইলবি, আর তারপরে এসেছিল হাডসন নিকলসন মারা যায়, লাস্টে হাডসন থেকে যায়। হাডসন সব বিদ্রোহ দমন করে দেয়। তো এই হলো দিল্লি। এর পরে বিদ্রোহ হয়েছিল কোথায়? লখনৌতে।